তো আজকে বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে যে তারেক রহমান বর্তমানে এই পরিস্থিতিতেও বাংলাদেশে কেন যাচ্ছেন না। তার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার জীবন সংকটাপন্ন অবস্থায় এই পরিস্থিতিতেও কেন তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন না, এই প্রশ্নটি মানুষের মনে মনে এখন কেন মনে মনে। দেখেন যে বাংলাদেশের যদি বর্তমান পরিস্থিতি বিবেচনা করেন, যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের টেম্পু স্টেশন থেকে নিয়ে লঞ্চ ঘাট, গোদারা ঘাট, নৌকা ঘাট, বাস স্টেশন থেকে নিয়ে গরুর হাট থেকে, ছাগলের হাট থেকে, বেড়ার হাট থেকে, বানরের হাট থেকে, কুকুরের হাট থেকে যত হাট আছে সব হাটের ইজারা এখন তোলেকে বিএনপি। চান্দাবাজি, দান্দাবাজি যা আছে বাংলাদেশে এখন বিএনপির অপর নাম হয়েছে চাঁদাবাজ দল বিএনপি। এখন এই দলটা বাংলাদেশের সব জায়গার মধ্যে এখন তাদের নিয়ন্ত্রণ করছে, কর্তৃত্ব করছে। কিন্তু তাদের নেতা, তারা যাকে নেতা বানে তারেক রহমান, সে তারেক রহমান এখন বাংলাদেশে যাচ্ছেন না। তার মা, গর্ভধারিণী মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সংকটাপন্ন অবস্থা, হসপিটাল আছেন, কিন্তু সে দেশে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? সো উনি বলছেন যে তার যাওয়ার সিদ্ধান্তটা নাকি তার উপরে নির্ভর করে না। তো জনাব তারেক রহমান আপনার কাছে জানতে চাই, দেশবাসী জানতে চায়, আপনার দলের নেতা কর্মীরা জানতে চায়, আমরা জানতে চাই রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে, তাহলে আপনার যাওয়া কার উপরে নির্ভর করছে? আপনি কার উপরে, কাকে ভয় পাচ্ছেন? শোনেন, এত সোজা সবটা পেঁচিয়ে পুচিয়ে কথা বলার দরকার নাই। সোজা কথা যেটা হচ্ছে, তারেক রহমান একজন বাংলাদেশের রাজনীতিতে একজন কাপুরুষের নাম হচ্ছে তারেক রহমান। তাই তারেক রহমানের যত নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী আছেন দলের, তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনাদের যেই নেতা তার জীবন, আপন মায়ের, গর্ভধারিণী মায়ের এই পরিস্থিতিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যার মা থাকে, সংকটাপন্ন অবস্থায় যার মা মৃত্যু শয্যায় থাকে, তাকে দেখতে সে বাংলাদেশে যায় না। আর আপনারা মনে করেছেন যে আপনাদের কিছু হলে সে যাবে, আপনাদের পাশে দাঁড়াবে? জীবনেও দাঁড়াবে না, কঠিন কালেও দাঁড়াবে না। সো বয়কট, এই ধরনের বাংলাদেশে এই ধরনের নেতৃত্বকে আপনারা বয়কট করুন। আর আরেকটা বিষয় বলবো আপনাদেরকে, যে দেশ হচ্ছে মায়ের মতো, দেশকে মানুষ মায়ের মতো ভালোবাসে। যে তার আপন মাকে দেখতে সে বাংলাদেশে জীবনের ভয়ে, হুমকির ভয়ে যায় না, তাহলে কোনো বিপদে আপদে সে কি দেশের পাশে দাঁড়াবে? কখনো সে দেশের পাশে দাঁড়াবে না। তো এই ধরনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি করতে পারবেন আপনি, কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না, দেশের কোনো কল্যাণে আসবে না। আর আপনারা এতদিন বলেছেন যে তারেক রহমান বাংলাদেশে যায় না, কিসের ভয় যায় না? আওয়ামী লীগের ভয়ে যায় না, আওয়ামী লীগ তাকে অ্যারেস্ট করবে, গ্রেফতার করবে, জেলে দিবে। কিন্তু এখন আপনি যাচ্ছেন না কেন? এখন তো আপনারা বাংলাদেশের সব টেম্পু স্টেশন থেকে নিয়ে গোদারাঘাট থেকে লঞ্চ ঘাট সবই আপনাদের দখলে, চাঁদাবাজি করছে। এখন আপনারা দেশে যাচ্ছেন, এখন আপনি দেশে যাচ্ছেন না কেন জনাব তারেক রহমান? তার মানে হচ্ছে যে আপনার নেতৃত্ব হচ্ছে একটা কাপুরুষিত নেতৃত্ব। সো আমি দেশবাসীকে বলবো, এইসব নেতৃত্ব থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন। এবং এই কথা আপনাদেরকে বলছি, গ্যারান্টি সহকারে বলছি, যে এই বাংলাদেশে তারেক রহমানের আগে বাংলাদেশে যাবে শেখ হাসিনা। শেখ হাসিনা 1981 সালে, শোনেন, আজকে যদি আপনারা এই পরিস্থিতি ব্যাখ্যা করেন, আজকে তারেক রহমান কিসের জন্য বাংলাদেশের পুরো বাংলাদেশ তাদের দখলে থাকা সত্ত্বেও আজকে তারেক রহমান বাংলাদেশে যাচ্ছে না? 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে গিয়েছিলেন, তখন আপনারা চিন্তা করে দেখুন তার কি প্রতিকূল পরিস্থিতি ছিল। তখন বাংলাদেশে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মৌলবাদীর 71-এ পরাজিত শক্তিরা বাংলাদেশের রাম রাজত্ব করেছিল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিল, তাদেরকে বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়েছিল, জামাতকে প্রতিষ্ঠিত করেছিল, মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান। তারপরে সেই রকম অনুকূল তখন প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতাও ছিলেন না, তখন সংসদেরও কোনো নেতা ছিলেন না, এমপিও ছিলেন না। উনি জানতেন বাংলাদেশে গেলে ওনার মৃত্যু ভয় আছে, ওনার রিস্ক আছে। তারপরও শত বাধা, প্রতিকূলতা, ভয়, মৃত্যু সবকিছুকে উপেক্ষা করে
তখন 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরেছিলেন, বাংলাদেশের হাল ধরেছিলেন, এদেশের জনগণের নেতৃত্ব দিয়েছিলেন। এটার নামই হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনা জঙ্গিদের হামলার ভয়ে, জঙ্গিরা তাকে মেরে ফেলতে পারে সেই সংখ্যা থেকে সেনাবাহিনী তাকে তাদের নিজস্ব হেলিকপ্টার করে ভারতে নিয়ে গেছেন। তাকে 5 আগস্ট তাকে জঙ্গি হামলা করে তাকে হত্যা করতে পারে সেই আশঙ্কা থেকে সেনাবাহিনী তাকে ভারতে নিয়ে গেছেন। এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান। শুধু শেখ হাসিনা যদি এইটুকু জানতে পারেন যে জঙ্গিরা তাকে হামলা করে মেরে ফেলবে না, তা সে জেলে যাবে, নিশ্চিত সে জেলে যেতে পারবে বাংলাদেশে। শুধু এইটুকু জানার পরে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি রাজনৈতিক স্টেবিলিটি আসে, তখন ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে চলে যাবে। আজকে তারেক রহমানের মতো আওয়ামী লীগ বাংলাদেশে চাঁদাবাজি, দান্দাবাজি, টেম্পোস্টেশন সবকিছু দখল করার পরেও তারেক রহমান যেখানে যায় না, সেখানে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি একটু স্পেস পায় যে তাকে জঙ্গি হামলার মাধ্যমে তাকে হত্যা করা হবে না, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে যাবে। আর ইনশাল্লাহ অচিরে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, ইনশাল্লাহ বাংলাদেশে যাবে, ইউনূসের পতন হবে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ। সেই সাহস, সেই ত্যাগ, সেই মহিমা শেখ হাসিনার আছে। ইনশাল্লাহ শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করবেন। সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের সবাইকে বলবো, দলমত ভেদাভেদ সবকিছু ভুলে সবাইকে বলবো, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে আবার গণতন্ত্রের যাত্রায় উন্নতি করুন। শেখ হাসিনা গণতন্ত্রের যাত্রায় অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তারেক রহমানের মতো কাপুরুষ আর 71-এর জঙ্গি জামাত শিবির দিয়ে দেশের কোন উন্নয়ন সম্ভব নয়। তাই সকলকে বলবো, আসুন সকল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সংগঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ খবর। সবাই কিন্তু আশা করেছিলেন যে উনি তো দীর্ঘদিন ধরে দেশে যাবেন, উনার সবগুলা বর্তমান যে রেজিম তারা উঠিয়ে দিয়েছে। কোর্ট থেকে যেভাবে হোক তারা এটাকে 21 আগস্টের গ্রেনেড হামলা সহ প্রত্যেকটি মামলাই তুলে দিয়েছে উনি যাতে দেশে যেতে পারেন, এবং এই মুহূর্তে উনার দেশে যাওয়ার কোনো বাধা আছে বলে কেউ এটা মনে করে না। অ্যাটর্নি জেনারেল কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছেন, দেখেছেন এটা দেশবাসী ও তাদের দলের লোকজনও সবাই আশা করে যে উনি, যেহেতু উনার মা বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, উনি দেশে থাকার কথা, কিন্তু কোন অজ্ঞাত কারণে উনি এটা লেখলেন, এটা কিন্তু প্রবাসী বাঙালিরা থেকে শুরু করে কেউর বোধগম্য নয় যে উনি অনেকেই বলছেন, যে অনেকে আমার সাথে যারা কথা বলছেন যে সবাই খুব বলছেন যে উনি তো উনার মেয়ে এবং স্ত্রীকে পাঠাতে পারতেন, তারাও কেন যাচ্ছেন না। এইটা নিয়ে একটি গুঞ্জন কমিউনিটিতে এবং দেশে বিদেশে বারবার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটা কথা বলছেন যে উনার তো দেশে থাকার কথা, যেহেতু উনার মা অসুস্থ। স্বাভাবিক কারণে কেউ মা অসুস্থ, আমার মা অসুস্থ থাকলে আমার যদি কোনো অসুবিধা না থাকে, আমি তো অবশ্যই বাংলাদেশে থাকবো, বা যে কোনো সন্তানই থাকবে। এটাই সন্তান এবং মায়ের এই সম্পর্ক। এটা তো রাজনীতির ঊর্ধ্বে, এটা সবাই এরকম চিন্তা চেতনা বা আশা করেছিল, বা কোন কারণে উনি এই স্ট্যাটাস দিলেন এটাও সারা বাংলাদেশ এটা নিয়ে কথা হচ্ছে। এবং এই মুহূর্তে কেন, যেহেতু ওনার উপর কোনো মামলা নেই, উনি কেন যাচ্ছেন না এটাও মানুষের কাছে কিউরিসিটি, এবং ওনার পরিবারকে কেন পাঠাচ্ছেন না এটাও কিউরিসিটি। তো এর চেয়ে বেশি আমি আর বলতে চাই না। এই বিষয়টা নিয়ে যখন উনি আজকে স্ট্যাটাস দিলেন, এই মুহূর্তে অনেকে মনে করছেন যে সরকারের কোনো আপত্তি বা বাধা আছে কিনা কোন সেকশন থেকে। প্রধান উপদেষ্টা বর্তমান দখলদার বাহিনীর যিনি প্রধান ডক্টর ইউনূস তো উনার সাথে দেখা করার জন্য বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রায় সরকারের শত মানুষ নিয়ে উনি আসলেন, দেখা করলেন, বসলেন, হাত মিলালেন। এটা কিন্তু সবাই আমরা দেখেছি। তো কি কথা হয়েছিল বা কোন কথা এখনো চলছে, এটা তো উনি এবং এই যে দখলদার বাহিনীর যিনি প্রধান উনি ভালো জানবেন। নাকি গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে তার দেশের ফিরতে কোনো বাধা নেই, তারপর উনি ফিরছেন না।
এই বিষয়টি প্রবাসীরা কিভাবে চিন্তা করছেন? শুনেন, আমি এইটাই তো সবাই খুবই এটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা করছে, দুই দিকেই বলছে যে উনি কেন যাচ্ছেন না, যে উনি রাজনীতি, যারা উনাদের রাজনীতিবাদ দেশের উনাদের পক্ষের লোকজন তো আশা করেছিল যিনি প্রথমেই চলে যাবেন, এবং সাংবাদিকরা সব শ্রেণীর পেশার মানুষ মনে করেছিল, এবং নতুন একটা মাত্রা যুগ হয়েছে উনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যেহেতু উনি অসুস্থ, তো উনি অতি সত্বর উনি চলে যাবেন। অনেকেই আমাকে বললেন যে উনার তো আজকেই তো ঢাকা থাকার কথা, উনি সকাল যে কোনো ফ্লাইটে গেলে তো রাত্রের মধ্যে উনার থাকার কথা ছিল ঢাকা, যেহেতু উনার দলের বা উনার শুভাকাঙ্ক্ষী সবাই সেখানে আছেন, উনি সেখানে থাকার কথা, উনার স্ত্রী মেয়ে নিয়ে উনার থাকার কথা, বা উনি কেন যাচ্ছেন না, এটা খুবই স্তম্ভিত। আমি মনে করি প্রবাসীরা স্তম্ভিত, উনার যারা পরিচিত সবাই এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে। তো এটা তো উনি ভালো বলতে পারবেন যে কেন যাচ্ছেন না, কি কারণ। উনি কি ব্রিটিশ পাসপোর্টধারী, বা এটা কি এটা আমি এই বিষয়ে আসলে আমার কোনো নলেজ নাই, আমি জানি না। -2 ফর্মুলার একটা কথা সব সময় বাংলাদেশের খুব আলোচিত প্রসঙ্গ, কথা যেগুলো বাংলাদেশ আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, -2 ফর্মুলার কথা কি বলছেন? এই খুব আলোচিত একটা প্রসঙ্গ, সেই 1/11 এর সময় থেকে -2 ফর্মুলা। আর্মির সেনাবাহিনীর লোকজন চায় যেটা, ওই সময় চেয়েছিল যেটা, 2 নেত্রীকে মাইনাস করা, এবং সেইটা তখন সফল হয় নাই। কিন্তু এই ধারণাটা এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক মহলে আছে। শেখ হাসিনাকে তারা এর মাঝে মাইনাস করেছে, তারা মনে করছে খালেদা জিয়া বা জিয়া পরিবারকে মাইনাস করে প্রক্রিয়া কিনা, যেহেতু বাংলাদেশের জামাত নিয়ন্ত্রিত একটা সরকার ক্ষমতায়। আপনাদের কোনো ধারণা আছে এই ব্যাপারে? না, আমার খুব বেশি ধারণা নেই এটা নিয়ে। 1/11 অবশ্যই তারা চেষ্টা করেছিল তখনকার রেজিম, কিন্তু এটা তারা ফেল করেছে বাংলাদেশের জনগণের কাছে, এবং তাদেরকে নির্বাচন দিতে হয়েছিল। নির্বাচনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এবং দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো এখন যে পরিস্থিতি বাংলাদেশের, আসলে বাংলাদেশে এখন জামাত ইসলামী তারা জবরদখল করে, ডক্টর ইউনূস হলো তাদের একটা ইনস্ট্রুমেন্ট, উনাকে সামনে রেখে এটা কাজ করছে। আর উনার তো জঙ্গি এটা কানেকশন সবসময় আছে। আমি একটু আগেও আপনাকে একটা নিউজ পাঠিয়েছি যে উনার যে পার্টনার সৌদি আরবে, যে পার্টনার, যে গ্রুপগুলা যারা উনার গ্রামীণ ফোনের সাথে ছিল, তো তারা কিন্তু একসময় আল কায়দার উসামা বিন লাদেনরে তারা ফান্ড করতো। তো উনার যে এই থ্রুতে উনার যে কানেকশন না ছিল, এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে এখন এটা ইনভেস্টিগেশন হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে এবং উসামা বিন লাদেনের এই যে তাদের যে জঙ্গিদেরকে অর্থায়ন করা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, গ্রামীণ ফোনের মাধ্যমে, এবং তার সৌদি কেন্দ্রিক যে তার উনার যে পার্টনাররা এটা জড়িত। আমি আপনাকে এই নিউজটি পাঠিয়েছি, আপনি দেখেন, এবং এটা ইন্টারন্যাশনালি এটা কিন্তু এখন ইনভেস্টিগেশন হচ্ছে। দেখা যাক সামনে কি আসে। আমি আপনি তো দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, আপনার নানা ঘাত প্রতিঘাতের শিকার, বাংলাদেশের 5ই আগস্টের পরে আপনার নানাভাবে ক্ষতিগ্রস্ত একটা মানুষ, এবং খালেদা জিয়ার পরে তারেক রহমান অলরেডি নেতৃত্বে আছেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাম্প্রতিক কয়েক মাস ধরে আমরা সবাই স্পষ্ট বিএনপি জামাতের দ্বারা আক্রান্ত হচ্ছেন, সর্বস্ব হারাচ্ছেন। সর্বশেষ 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো। এরপর 15 আগস্ট বিএনপির ছেলেরা মিছিল করেছে, সেখানে তারেক কথা দিলাম 32-এর দখল নিলাম। খালেদার পরে তারেক যখন একচ্ছত্র হয়ে উঠবেন, তখন আপনারা কি আরো আক্রান্ত আশঙ্কা করছেন আপনারা? শুনেন, বিএনপি আপনি 21শে আগস্টে 2005 সালে 21শে আগস্টে বঙ্গবন্ধু বিএনপি ক্ষমতা ছিল, তৎকালীন হাওয়া ভবন ছিল, আপনারা জানেন সবুজ, তাদের লুৎফুজ্জামান বাবররা বসে প্রায় 21টি তাজা হামলা জঙ্গিদের দিয়ে তারা গঠিয়েছিল, এবং
ইভেন যারা আক্রান্ত হয়েছিলেন প্রায় 24 জন সেখানে শহীদ হয়েছিলেন, সেই আমাদের বেগম আইবি রহমান সহ অনেককে। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই উপস্থিত ছিলেন সমাবেশে, আমাদের জাতীয় সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু তারা চেয়েছিল প্রায় 13টি তাজা সেখানে গ্রেনেড মেরেছিল একটি রাজনৈতিক সমাবেশে। একটি দল, একটি দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকার পরেও যে নেক্কারজনক হামলা হয়েছিল, এটা হয়েছিল যে রাজনীতি নিশ্চিহ্ন করা, যে আওয়ামী লীগের সমস্ত লিডারশিপকে হত্যা করা। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি বেঁচে গিয়েছিলেন। বেঁচে যাওয়ার কারণে, এবং যদিও আমাদের অসংখ্য মানুষজন তারা আত্মাহুতি দিয়েছেন, তারা শহীদ হয়েছেন, এবং অনেক নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে একটা মানব ডাল সৃষ্টি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের ঢাকা মহানগরের তৎকালীন প্রেসিডেন্ট, আমাদের ঢাকার মেয়র, অবিভক্ত ঢাকার মেয়র জনাব মোহাম্মদ হানিফ সাহেব, আমাদের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবাই, আমাদের সাবেক মন্ত্রী, ঢাকা জেলা আওয়ামী লীগের ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, অসংখ্য নেতৃবৃন্দ, এবং অনেকেই কিন্তু স্পটেই মারা গিয়েছিলেন। তো এরা, এবং অতীতেও আপনারা দেখেছেন যে আপনি সবাই আমরা জানি যে বিএনপি সবসময় প্রথম থেকেই যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, যে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছে। এবং ধানমন্ডির 32 নম্বর একটা জাদুঘর, বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক বাড়িটি দীর্ঘদিন থেকে একটা জাদুঘর, বঙ্গবন্ধুর কন্যারা এটা দিয়ে দিয়েছেন জাদুঘর হিসাবে। এই জাদুঘরে পৃথিবীর কোন মিউজিয়ামে, পৃথিবীর কোন জায়গায় হামলা হয়েছে বা এটাকে লুটপাট হয়েছে এটা আপনি কোনো জায়গায় পাবেন না। কিন্তু তারপরেও আপনি দেখেছেন যে ছাত্রদল, যুবদল, বিএনপির নেত্রী সহ তারা স্লোগান দিচ্ছে, তারেক জিয়া কথা দিলাম 32 নম্বর দখল নিলাম, এরকম করেছে, মিষ্টি বিতরণ করেছে। তো এই মুহূর্তে মনে করেন, এবং পরবর্তী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই ডক্টর ইউনূস, তারপরে আসিফ নজরুল, তারপরে আপনার তাজুল ইসলাম রাজে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, অবৈধ কোর্টের মাধ্যমে একটি তামাশার রায় দিয়েছে। যদিও এই রায় আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত হচ্ছে না, বিশ্ববাসী, বিবেকবান মানুষ, মানবাধিকার সংস্থা, দেশের মানুষ কেউ এটা মানছে না, তারপরেও একটা তামাশার রায় দিয়েছে। 1971 সালে তাদের যারা প্রভু পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ফাঁসি দিয়েছিল, কবরও করেছিল, কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের মতো একটি 7.5 কোটি মানুষের একটি বাংলাদেশ, একটি ভূখণ্ড, একটি পতাকা, একটি মানচিত্র বাঙালিদেরকে আমাদেরকে উপহার দিয়েছেন, যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ববোধ করি। সেই যারা পাকিস্তানিরা পারে নাই, পাকিস্তানের পেতাত্তা যারা আজকে, যারা পাকিস্তানপন্থী, পাকিস্তানি ধ্যান ধারণা, পাকিস্তানের সেনাপ্রধানরা, পাকিস্তানের জেনারেলরা কিন্তু এখন ঘন ঘন আমাদের এখানে আসে, আমাদের সেনা সদরে যায়, আমাদের দেশে যায়। এখন থেকে তাদের যে একটা ঘোরাফেরা, এবং আপনি দেখেছেন যে একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে সেন্ট মার্টিন, তারপরে আরাকান করিডোরের নামে সেখানে কিন্তু বিদেশি সংস্থাগুলা ঘোরাফেরা করে, এবং কাদের প্রশ্রয়ে, কাদের প্ররোচনায়, এবং এইগুলাকে তারা এই রেজিম, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা কিন্তু অনেকগুলা গোপন চুক্তি করেছে অনেক দেশের সাথে, যেটা তারা ডিসক্লোজার দিতে চায় না। তো এই আমাদের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখে, আমাদের দেশ আজকে অনিরাপদ হয়েছে, মানুষজন অনিরাপদ, আমাদের মা বোনরা রাস্তায় বেরোতে পারছেন না, রেপ, রাহাজানি, খুন, ছিনতাই, জেলের অভ্যন্তরে আমাদের প্রায় বেশ কয়েকজন নেতাদেরকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে, এবং জেল জুলুমের কথা তো বাদই দিলাম। তো এইরকম একটি পরিস্থিতিতে অনেকেই বলতে শুনেছি, বা অনেকেই বলেন যে বাংলাদেশ একটি জাহান্নামে পরিণত করা হয়েছে। বাংলাদেশের কোন সেক্টর, প্রত্যেকটি সেক্টরকে তারা ভেঙে দিয়েছে, কোন ল এন্ড অর্ডার সিচুয়েশন কোনো জায়গায় নেই, মানুষ আতঙ্কগ্রস্ত, বিজনেস কমিউনিটিজ রুইন্ড। আপনার বিশেষ করে স্মল বিজনেস যারা করেন তাদের চাঁদাবাদী আজকে দেখেন একবারে রন্দে রন্দে। আপনি প্রত্যেকটি পাড়ায় মহল্লায় যে ছোট্ট মুদি দোকানের মালিক, তাদেরকেও 3-4 বার করে চাঁদা দিতে হয়। এই যে বিএনপি এবং অন্যান্য তাদের যে এই যে এনসিপির
নেতারা তারা এগুলো করছে, তারা এই দেশকে মানে ইকোনমিক্যালিও ধ্বংস করছে। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 250 বন্ধ হয়ে গেছে। এই গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের গরিব আমাদের মহিলারা সেখানে কাজ করে, তারা তাদের পরিবার নিয়ে তারা কোথায় যাবে তারা জানে না। 1.5 লক্ষ থেকে প্রায় 2.5 লক্ষ তারা বেকার হয়েছে। এখন এই যে আমাদের যে একটি নতুন সমস্যা, এই যে আনএমপ্লয়েড যারা হচ্ছে, যাদের কাজ নাই, যারা এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারে না, তারা ঢাকা শহরে কিভাবে বাড়ি ভাড়া দিবে, তারা কিভাবে তাদের পরিবার নিয়ে থাকবে? তখন যদি এটা না করতে পারে কি অবক্ষয় দেখা দিবে, তারা কোথায় যাবে, কি করবে, একটু চিন্তা করলে একটু আমি হাঁফিয়ে যাই। বা চৌধুরী, আপনি এখানে বললেন জেলখানার ভিতরে আপনাদের নেতাদের হত্যা করা হচ্ছে, পয়জনিং করা হচ্ছে, এবং ইউটিউবার সাব্বির তিনিও জেল থেকে বেরিয়ে এইটুকু কথা বলেছেন, জেলখানায় বন্দীদের, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতারা গত 2 দিন যাবৎ বিষয়টা সামনে আনছেন। আওয়ামী লীগ ওনাকে জেলখানায় পয়জনিং এর মাধ্যমে হত্যা করতে চেয়েছিল। কি বলবেন? দেখেন, এইগুলা তো একটা বান্ত বা একটা বিভ্রান্তিকর। উনি কবে ছিল জেলে, এতদিন উনার কিছু হলো না, এখন বান্ত। উনি তো লাস্ট গিয়েছিলেন ডক্টর ইউনূস, যিনি এই রেজিমের, এই দখলদার রেজিমের, যিনি সমস্ত রাজনীতিকে ধ্বংস করতে চায়, উনার সাথে একটু ক্যান্টনমেন্টে ছিলেন। উনি ক্যান্টনমেন্টে নিয়ে উনাকে লাস্ট, উনি 17 না 15 তারিখ, এটা 15 তারিখ না 17 তারিখ ছিল আপনার আমাদের সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী, জি 21শে নভেম্বর, সরি 21শে নভেম্বর। আজকে 21শে নভেম্বর থেকে আজ কদিন হয়েছে। লাস্ট উনি সেখানে গিয়ে খেয়েছেন, সেখানে উনি উপস্থিত ছিলেন। সেখানে ডক্টর ইউনূস এবং এই যে জঙ্গি গোষ্ঠীর অনেক ছেলেফেলে যারা লাফাচ্ছে, যারা বাংলাদেশে কোনো রাজনীতি করতে দিতে চায় না, রাজনীতির থেকে তারা অন্য খাতে দেশকে জোর করে দখল করে তারা ক্ষমতা চালাতে চায়, তারাই তো ভালো বলতে পারবে যে উনার 21শে নভেম্বর যে সেনাকুঞ্জে উনি গিয়েছিলেন, তারপরে উনি লাস্ট খাবার কি খেয়েছেন। এটা তো আওয়ামী লীগ তো 5ই আগস্টে 1.5 বছর আগের থেকেই তো আপনার নাই ক্ষমতায়। তারপরে এর আগে উনি জেলে ছিলেন, তখন তো উনি ভালো ছিলেন, উনাকে উনার বাসায় পৌঁছে দেওয়া হয়েছিল, উনাকে পেরোলে মুক্তি দেওয়া হয়েছিল, উনার ট্রিটমেন্ট হয়েছে। তারপরে উনি লন্ডনে এসেছিলেন। উনাকে যদি প্রয়োজন দেওয়া হতো তখনকার সময়, তাহলে লন্ডনে যখন চিকিৎসা হলো, এটা কি চিকিৎসকরা বলতো না? এটা আসলে একটা মানে ফাজলামি আর কি। এটা হলো উনি অসুস্থ মানুষ, উনাকে নিয়েও তারা রাজনীতি করছে। তো এদের কথা আমি এগুলা বেশি রাজনীতি যেতে চাই না। উনি যেহেতু একজন সিনিয়র সিটিজেন, আজকে এগুলা নিয়ে কথা বলতে চাই না, উনি অসুস্থ। তো এগুলা কিছু ফাজিলরা, এই যে আপনার দেখেছেন আপনার হাসনাত আব্দুল্লাহ, এ বাচ্চা ফুলা, তার যে কথাবার্তা, সে একটি কথা বলেছে, শেখ হাসিনার বিচার না দেওয়া পর্যন্ত, উনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত উনি বেঁচে থাকবেন। তো সে আল্লাহ তাআলার সাথে বোধহয় সে মানে আল্লাহর হুকুম কখন কি হবে তো এটা তো সে জানে না। এই বাচ্চা ফুলা এরা তো, এদের কোনো বিবেক বুদ্ধি বা কোনো কিছু নাই, কোন সময় কোন কথা বলতে হবে এগুলা একটু লাফাঙ্গা টাইপের মনে হয়। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, কিন্তু এদের কথাবার্তা, চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আসলে সহ্যের বাইরে চলে যায়। যে আপনার কোন সময় কোন কথা এবং কোন কথা বলতে হয় এটাও জানে না। তো এটা একটা পারিবারিক শিক্ষা থাকে মানুষের, যে কোন কথা বলা যায়। যেমন আমরা তো অনেক কথা বলতে পারি, কিন্তু আমরা সংযত থাকি। কারণ হলো যে আমরা পারিবারিকভাবে এই শিক্ষাটা পেয়েছি যে আমরা আমাদের রাজনীতি যাদের করি উনারাও আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। বঙ্গবন্ধু জাতির পিতা, উনি এই শিক্ষা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যাদের সাথে আমরা রাজনীতি করে আমরা অনেক শিক্ষা পেয়েছি যে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, কথাবার্তা কিভাবে বলতে হয়। কিন্তু ওরা যেভাবে কথা বলে এর উত্তর দিতে হলে তো আপনার কঠিন ভাবেই দিতে হয়। সো আমি মনে করি তারা এই লাফালাফিটা অবশ্যই দেশবাসী অবলোকন করছে, দেশবাসী অবজার্ভ করছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দেশের মানুষকেই তাদের মোকাবিলা করতে হবে। এবং ওরা তো, আমি মনে করি ওরা তো পথ পাবে না, কোথায় যাবে কোথায় না, ওরা তো পথ পাবে না।
তারা 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 তো পথ পাবে না, কোথায় যাবে, বুঝছেন? আনোয়ারুজ্জামান চৌধুরী, লন্ডনকে বাংলাদেশের রাজনীতির একটা কেন্দ্র মনে করা হয়। অনেক কিছু লন্ডনের সিদ্ধান্ত অথবা সিদ্ধান্ত সবার আগে লন্ডনে যায়। আপনারা প্রবাসীরা বাংলাদেশের সম্প্রতি যে বিষয়গুলো চলছে, দোহায় একটা মিটিং হয়েছে এবং বলার চেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে ইলেকশনে নিয়ে আসা, একটা সুযোগ তৈরি করা। কেউ কেউ এমনও বলেছিলেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজকে যেটা হয়েছে সেখানে এমন সিদ্ধান্ত হবে। আপনারা আসলে কি খবর পান? শুনেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, কোথায় কি মিটিং হয়েছে এটা আমি বাস্তবে আমিও আপনার মতো শুনেছি, কিন্তু ইনফরমেশন ছাড়া কোনো কথা বলা এটা যুক্তিক না বলে আমি মনে করি। তবে আমি বিশ্বাস করি এদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ছাড়া, ইনক্লুসিভ ইলেকশন ছাড়া, এবং আমি আর একটু বড়িয়ে বলতে চাই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবেও না, আর এটা তারা করতেও পারবে না, এটা আমি বিশ্বাস করি। দেশের মানুষও এটা বিশ্বাস করে। সজীব যে সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন, আবার কিন্তু -2 বাস্তবায়নের চলছে সেটা, বা রিফাইন আওয়ামী লীগের কথা হচ্ছে সেটা। এইটা কি ওই কোন একটা আলোচনার ইঙ্গিত মনে করেন এটা আপনি? না না, রিফাইন উনি যেটা বলেছেন, উনি ক্লিয়ারলি বলেছেন যে রিফাইন আওয়ামী লীগ বলতে কিছু নাই। আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ইউনাইটেড, আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী দেশে বিদেশে ইউনাইটেড। আপনি দেখেছেন যে এত নির্যাতন, নিপীড়ন, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আমার বাড়িও 2 বার জ্বালিয়েছে, তো হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আমাদের 1500-র উপরে নেতাকর্মীকে হত্যা করেছে, 3200 পুলিশ হত্যা করেছে, ডেইলি কিন্তু রেপ মামলা, হামলা, মাকে ছেলেকে না পেয়ে মাকে ধরে নিয়ে যাচ্ছে, বাপকে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে একটি কর্মী, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটি কর্মী কোন জায়গায় কি বলছে যে তারা বিএনপি বা জামাতে গিয়েছে? নো, তারা শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, আওয়ামী লীগের প্রতি তারা আস্থা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যে যেখানে আছে তারা কাজ করছে। হয়তো তারা রাস্তায় বেরোতে পারছে না, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সুযোগ পেলেই রাস্তায় নামবে, এরা কিন্তু পালাবার চেষ্টা পাবে না। আমি আপনাকে বললাম, এরা কিন্তু দরজা, এই যে আমাদের এক নেতা নোয়াখালীর, উনি বলছেন ওরা দরজা খুঁজে পাবে না, দরজাই খুঁজে পাবে না, মানে আমাদের সিলেটে দরজা বলে, দরজা খুঁজে পাবে না। ওরা বঙ্গোপসাগর ছাড়া ওদের কোনো পথ নাই কিন্তু। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা হলো এই ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা, তারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু পাহারা দেওয়া শুরু করেছে অলরেডি, তারা কিন্তু এটা জানে না, এবং তাদের প্লেন তারা রেডি রেখেছে, তারা কবে পালাবে, সেফ এক্সিটে যাবে। তো সেফ এক্সিট তো এদেশের মানুষ দিলে তো, আর মানুষ এখন চালাক হয়ে গিয়েছে, এখন অনেক কোথায় কি হয়, এই যে নতুন এক্সপিরিয়েন্স, আমাদের তো এক্সপিরিয়েন্স ছিল না, এখন নতুন এক্সপিরিয়েন্স, এরা দেশ থেকে বাইরে হতে পারবে না কেউ, এটা আমি আপনাকে এখন বলে দিলাম। এদেরকে বিচারের মুখোমুখি, জনগণের মুখোমুখি হতে হবে, কারণ এরা যেভাবে মানুষকে নির্যাতন করেছে, খুন, হত্যা, রাহাজানি, এই দেশের কনস্টিটিউশনকে ধ্বংস, একটি নির্বাচিত সরকারকে উৎখাত, এবং এই জন্য এদেরকে বিচার করতে হবে। এবং যার যার অবস্থান থেকে যার মানুষ সবাই কিন্তু ইউনাইটেড। এখন তারা এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে তাদের প্রভুদের দ্বারা প্রভাবিত হয়ে এটা করেছিল, ইনশাল্লাহ আমি মনে করি এদেশের, শুনেন, আওয়ামী লীগের ইতিহাস বাড়ি ভাই, আমি আপনাকে বা এই মুহূর্তে যারা দেখছেন, আমি তো অত পণ্ডিত ব্যক্তিত্ব না, আমি একজন রাজনৈতিক সাধারণ কর্মী বলে আমি মনে করি। তো আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগ ৭৬ বছরের একটি পুরানা রাজনৈতিক দল। আওয়ামী লীগ 1949 সালের 23 জুন ঢাকায় রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। তো আওয়ামী লীগের এই দেশ, এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল, এবং আওয়ামী লীগের জন্মের পর থেকে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে, প্রত্যেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করা, 30 লক্ষ মানুষ রক্ত দেওয়া, 3 লক্ষ মা বোন
সবরম দেওয়া, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের বাত এবং বুটের অধিকার প্রতিষ্ঠা, 1981 সালের 17 মে জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, যিনি এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে 4 বার ক্ষমতায় নিয়ে এসেছেন। আপনি বিশ্বের খুব কম নেতা পাবেন যে একটি রাজনৈতিক দলকে ওই একজন নেতা 4 বার ক্ষমতায় নিয়ে এসেছেন। উনি নিয়ে এসেছেন। আমরা 5ই অগাস্টে আমাদের ব্যর্থতার জায়গাও আছে, আমি বলবো না যে সব জায়গায় আমরা সফল, ব্যর্থতার জায়গা আছে, কিন্তু এদেশের মানুষের উন্নয়ন, ডেভেলপমেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে, পদ্মা ব্রিজ বলেন, মেট্রো রেল বলেন, রূপপুর পাওয়ার প্ল্যান্ট বলেন, স্বাস্থ্য খাত, বাসস্থান, প্রত্যেকটি ক্ষেত্রে এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে অবদান, তারা জোর করে উনাকে বিদেশে পাঠিয়ে, উনাকে তো জোর করে কারা নিয়ে দিয়েছে উনাকে, উনি বলে যে পালিয়েছেন, উনি কি পালিয়েছেন না, উনাকে ফুল প্রটোকলে নিয়ে সেখানে তারা রেখে এসেছিল। উনি তো বলেছেন আমি তো টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলাম, ওরা তো উনাকে দিল্লিতে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, কোন কারণ নিয়ে গেছে, এটা কিন্তু সামনে তো এটা অবশ্যই আসবে। হ্যাঁ, সামনে এটা অবশ্যই আসবে। তো আমি মনে করি এটা দেশবাসী এখন গোনা শুরু করেছে, মানুষ এখন বুঝতে শুরু করেছে। আমরা অনেকের উপর আমাদের অনেক রাগ ছিল, কিন্তু তারা এটা বুঝতে পারেন নাই। আমি মনে করি এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে যারা জড়িত, এরা ছাড়া বাকি যারা দেশের সাধারণ জনগণ, ছাত্র, যুবক যারা আন্দোলন করেছিল এই রেজিমের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি তাদের উপর রাগ নাই আমার। আর কেন রাগ নাই, এরা অনেকটা বুঝতে পারে নাই সেদিন কি হয়েছিল। এই যে মেডিকুলাস ডিজাইনে তারা না বুঝেই তারা অনেক সময় যোগদান করেছিল, যোগদান করে এখন তারা বলছে যে আমরা তো এটা ভুল করে ফেলছি, আমরা তো এই বাংলাদেশ দেখতে চাই না, যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না, আমার বোনের ইজ্জত থাকবে না, আমার ভাইয়ের ইজ্জত থাকবে না, কোর্টের মধ্যে আমার মানুষকে হত্যা করবে, নির্যাতন করবে, রাস্তায় কুকুরের মতো মানুষকে গুলি করে মেরে ফেলবে। এখন এক সময় নদীতে মাছ পাওয়া যেত, এখন লাশ আর লাশ পাওয়া যাচ্ছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। ইকোনমিকে আপনি 5ই আগস্টের ব্যর্থতার কথা বলেছেন, এই যে ডিসেম্বরের ফার্স্ট উইকে বলা হচ্ছে ইলেকশনের তফসিল ঘোষণা করা হবে, আওয়ামী লীগ ইলেকশন করার জন্য তারা সব কাজ করছে। আমি ব্যর্থতার জায়গাটা এটা বলেছি, এই যে আমাদের একটা ব্যর্থতা হলো, বড় ব্যর্থতা, এটা ব্যর্থতা হলো যে এই যে খুনি রেজিম যারা জোর করে ক্ষমতা দখল করে, তারা যে মেডিকুলাস ডিজাইন প্ল্যানটা করলো, এটা সরকারের থেকেও আওয়ামী লীগগত সংগঠন, আমরা যারা বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমরা যে এই যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারি নাই, এটাই আমাদের একটা বিরাট ব্যর্থতা বলে আমিও পার্ট অফ ইট। আমিও একটি লোকাল গভর্নমেন্টের মেয়র ছিলাম সিলেটের। আমি মনে করি যে আমাদের এটা জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল এবং এটাকে অবজার্ভ করা উচিত ছিল, কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই। তারা আমাদেরকে এরকম একটি কনস্পিরেসির মাধ্যমে আমাদেরকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। দেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে লামা নেই, ভোট দিয়া কিন্তু লামায় নেই, তারা জোর করে ক্ষমতা দখল করেছে, জোরপূর্বক, এবং এটার জন্য তাদের বিচার। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, আওয়ামী লীগ ইলেকশনের জন্য তারা সবাই কাজকর্ম করছে এবং যারা ইলেকশনে এখন অংশগ্রহণের জন্য নানা কিছু বলা হচ্ছে, তারা সবাই চায় আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে না পারে। শুনেন, প্রথম কথাটা হইলো আমি বিশ্বাস করি দেশবাসী এটা তাদেরকে করতে দিবে না, আর সবাই না, এই দেশের ম্যাক্সিমাম মানুষ চাই ইনক্লুসিভ ইলেকশন। এদেশের সব মানুষ কিন্তু নির্বুদ্ধ না, এদের ম্যাক্সিমাম মানুষ। রাজনৈতিক দলগুলা না, রাজনৈতিক দলের মধ্যে 3টি রাজনৈতিক দল, আপনার এনসিপি, ওই যে চিলড্রেন পার্টি, ওদের তো কোনো এখন পর্যন্ত তাদের কোনো রেজিস্ট্রেশন হয় নাই, ওদের তো কোনো দলের কোনো অফিসই নাই, কয়েকটা ছেলে লাফালাফি করছে। জামাত আর বিএনপি কত পার্সেন্ট ভোট বাংলাদেশে, আর তাদের এগেনস্টে কত পার্সেন্ট ভোট? আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটি মানুষ যারা বিএনপি জামাত করে, তারাও কিন্তু অনেকেই বিবেকবান যারা, তারা মনে করে ইনক্লুসিভ সব দলকে নিয়েই একটি নির্বাচন হওয়া উচিত। আর আমি জানতে চাচ্ছি, আপনাদের ছাড়া যদি ইলেকশনের পথে আগায়, আপনার ইলেকশনটা কি প্রতিহত করবেন? শুনেন, আমি যেটা বিশ্বাস করি বাড়ি ভাই, আমাদের ছাড়া তারা কোনো নির্বাচন করতেই পারবে না, কারণ এই দেশের মানুষ এটা মানবে না। আমরা প্রতিহত, মানুষই তো মানবে না, জনগণই তো এটা করতে দিবে না, এবং এরা জোর করে করার চেষ্টা করলেও জনগণ প্রতিহত করবে বলে আমি বিশ্বাস করি। তাকে তো আপনি কর্মসূচি দিতে হবে। এখন যেগুলো কর্মসূচি চলছে, এসব কর্মসূচি দিয়ে কি আপনি প্রতিহত করতে পারবেন?
শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, জনগণ যখন জেগে উঠবে, জনগণই তো এদেশের মেন শক্তি। জনগণ যখন তাদের স্বার্থ, তাদের গণতান্ত্রিক অধিকার যেহেতু হরণ হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে, তারা এমনিই দেখবেন রাস্তায় নেমে গেছে। অবশ্যই আমরা তো থাকবোই, আমরা তো অবশ্যই থাকবো, কারণ আমরা এদেশের মানুষের পক্ষে অতিথিও ছিলাম, আজও আছে, আগামী দিনও থাকবো, আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা। তো আমরা চাই না জানমালের মানুষের ক্ষয়ক্ষতি হোক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 5ই আগস্টে আপনি দেখেছেন উনি কথা বলেছেন, উনি বলেছেন যে আমি রক্ত জড়াতে চাই না, আমার দেশের মানুষের উপর রক্ত জড়ুক, এটা আমি চাই না, প্রয়োজনে আমি চলে যাব। তো উনি বলেছেন যে আমি রিজাইন দিব, এটাই বলেছেন। উনি চান না যে কোনো মায়ের কুল খালি হোক, এটাই উনার মেইন স্লোগান ছিল। আজকে আমরা কিন্তু সহিংস আন্দোলনের দিকে, যে জানমালের ক্ষতি হোক, এটা আমরা চাই না। তবে এদেশের মানুষ কিন্তু তার অধিকার আদায়ের জন্য, এই অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যেভাবে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এবারও আন্দোলন হবে বলে আমি মনে করি। কিন্তু এখানে তো নেতৃত্ব নাই, আপনারা কেউ নাই এখানে। কে বললো নেতৃত্ব নাই? জননেত্রী শেখ হাসিনা আছেন না, উনার নেতৃত্বেই তো চলবে। মাঠে যে ছেলেপেলে, উনি শুনেন, গ্লোবাল ভিলেজ, ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, উনার নির্দেশেই চলবে বাংলাদেশ। আপনি দেখেন, ওয়েট এন্ড সি। উনি যা বলবে তাই হবে বাংলাদেশে। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা। আপনি নিশ্চিত আপনাদের ছাড়া নির্বাচন করতে চাইলে অবশ্যই সেই নির্বাচন পদ্ধতি অবশ্যই না। আর যদি কোনো প্রস্তাব আসে যে আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করবে, শেখ হাসিনা থাকবে না, তখন কি করবেন? শেখ হাসিনা ছাড়া কোনো বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না, আওয়ামী লীগও মেনে নিবে না, কেউ মানবে না, আমরা কেউ মানবো না। শেখ হাসিনাকে রেখেই কিন্তু নির্বাচন করতে হবে, না হলে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ করতে দিবে না বলে আমি বিশ্বাস করি। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনি দেখেন, ওয়েট এন্ড সি। জনগণের উপরে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আনন্দময় চৌধুরী, আমরা শেষ করবো, তাহলে আবার তারেক রহমানের প্রসঙ্গ দিয়ে শেষ করি। আপনি কি মনে করেন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, উনার একা সিদ্ধান্ত দেশের নির্ভর করে না, এই বক্তব্য তাকে স্পষ্ট করতে হবে কে তাকে বাধা দিচ্ছে? হ্যাঁ, এটা তো আমি তো মনে করি দেশবাসীকে প্রেস কনফারেন্স করে ওনার বলা উচিত যে এই রেজিমের যে প্রধান ডক্টর ইউনূস না আর কারা, কি কারণে উনি যাচ্ছেন না, এই পরিস্থিতির মধ্যে যাচ্ছেন না, এটাকে তাকে পরিষ্কার করতে হবে। উনার স্ত্রী কন্যা যেতে পারছে না কেন, উনাকে তো পরিষ্কার। উনি রাজনীতি করেন, রাজনীতি তো অবশ্যই উনাকে এটা পরিষ্কার করতে হবে। এরকম এক লাইনে লেখলে তো হবে না, কারণ উনার তো একটা ফলোয়ার্স গ্রুপ আছে তো বাংলাদেশে। তো উনি তো পরিষ্কার করতে হবে দেশবাসীকে যে উনি কোন কারণে যাচ্ছেন না, কেন যাচ্ছেন না, উনার মা অন্তিম শয্যায়, উনি এই সময়ে কেন যেতে পারছেন না, কার ইশারায় যাচ্ছেন না, কারা উনাকে বাধাগ্রস্ত করছে, এটা আমি মনে করি দেশবাসীর কাছে উনি পরিষ্কার করা উচিত। আপনার এলাকার নেতাকর্মী যারা, তাদের জন্য মূল সমস্যা এখন কে, বিএনপি না জামাত? শুনেন, আমরা যারা 5ই আগস্টে আমাদেরকে জোর করে মুভ করে মানুষজনের বাড়িঘর হামলা চালিয়ে তা হত্যা করে তারা আমাদেরকে ক্ষমতার থেকে, তারা কিন্তু সবাই কিন্তু একজোট। জামাত বলে যে আমরা করি নাই, বিএনপি করেছে, বিএনপি বলে যে আমরা করি নাই, জামাত করেছে। তো এখন এইটা বিষয় না, বিষয়টা হলো সামনের দিনে অবশ্যই সবকিছু দেশবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আমি সিলেটের কথা বলতে চাই, সিলেটের মানুষ বিচার করবে। আমরা কোনোদিন কেউ বাড়িঘরে হামলা করি নাই, আমরা কোনো রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করি নাই, আমরা রাজনৈতিক কারণে আমরা ডিফেন্সিভে ছিলাম। এই 5ই আগস্টের আগে আমরা ডিফেন্সিভে ছিলাম, আমি নিজেই সিলেটে ছিলাম, কিন্তু আমরা কাউকে হত্যা করি নাই, আমরা কাউকে কেউ বাড়িঘরে হামলা করে নাই, তারা কিন্তু আমাদের 250 বাড়িঘরে হামলা করেছে। তো এইটা তো সিলেটবাসী বা দেশবাসী এটা দেখেছে, মিডিয়া কর্মীরা দেখেছেন এটা, তারা, আপনিও তো সিলেটের মানুষ,
আপনি দেখেছেন যে আপনি আমাদের কাউন্সিলর রেজওয়ান, আমাদের লুকমান আহমদ সাহেবের ভাই, তাদের বাড়ির সমস্ত বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং তাদের মহিলারাও ছিলেন। তো এরা কারা করেছে, কোথায় কি, আমার বাড়ি 2 বারে 8 মাস পরে একবার করেছে। শফিউল আলম চৌধুরী নাদের সাহেবের বাড়ি করেছে, শফিকুর রহমান চৌধুরী সাহেবের বাড়ি করেছে, একজন মন্ত্রী উনি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। মিসবাউদ্দিন সিরাজকে উনার বাসার সামন থেকে রাত্রে ধরে নিয়ে ওনাকে হত্যা করতে চেয়েছিল, ওনার কাছ থেকে 50 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়েছে। তো এই সিলেটে এই পরিস্থিতি কোনো সময় ছিল না, এটা আমরা আশাও করি না। তো এটা দেশবাসী এবং সিলেটবাসী অবশ্যই তারা অবলোকন করছেন এবং তারা জানছেন বা তারা দেখছেন, সাংবাদিকরাও দেখছেন। তো আমি মনে করি এটা টাইম বলছে। এইবার কিন্তু সিলেটে আরেকটা ঘটনা ঘটলো, বাংলাদেশে যে গত 54 বছরে যে যখন ক্ষমতায় এসেছে সে কিন্তু প্রথম সিলেটে গিয়েছে হযরত শাহজালাল সদর শাহপুরের মাঝে জিয়ারত করতে গিয়েছে। এইবার এই শাসক মাথায় টুপি নিয়ে আজকেও খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু এখন পর্যন্ত সিলেটে যান নাই। ডক্টর ইউনূসের কথা বলছেন? হ্যাঁ, এখন পর্যন্ত সিলেটে যান নাই। উনি সিলেটে যান নাই। উনার তো প্রথম মানুষের প্রতি, তারপরে আপনার এই যে আধ্যাত্মিকতা, উনি কতটুকু যে উনি বলেন, দাবি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু উনার নাম যেরকম, কিন্তু উনার তো কাজ কর্ম, উনি একবার খ্রিস্টান হয়েছিলেন, উনার বিলিফস নিয়ে প্রশ্ন মানুষের কাছে। তো এই কারণে উনি হয়তো শাহজালাল সাফরানের এগুলা উনি বিশ্বাস করেন না, এই কারণে হয়তো যান নাই। এবং বিশেষ করে উনি, আমার কাছে মনে হয়েছে উনি সিলেট বিদ্বেষীও। সিলেটে কোনো একজন, এখন ওনার ক্যাবিনেটে সিলেট থেকে কোনো একজন মানুষকে উনি নেন নাই, কোনো একজন মানুষও নাই কিন্তু ওনার ক্যাবিনেটে সিলেট থেকে। তো এটা আপনি দেখবেন সিলেটের ডেভেলপমেন্ট সব বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট, সিটি কর্পোরেশন সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আমি জানি না যে, তো এটা হলো যে উনি আসলে ওনার ইসলামিক চিন্তা চেতনা, যদিও আমাদের হুজুররা উনাকে বেশ সাপোর্ট দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, কিন্তু উনার সিলেটের মানুষের প্রতি বা ইসলামের প্রতি বা আধ্যাত্মিক নগরীর প্রতি উনার একটা বিরূপ ধ্যান ধারণা আছে বলে আমি মনে করি। আপনাদের যে ঢাকা সিলেট রোড আপনার যেটা মহাসড়ক করে এসছে, মেনটেন্যান্সের অভাবে পুরোটা ভেঙে গেছে। ঢাকা থেকে সিলেট বাই রোডে যাওয়া বিশাল সংগ্রামের বিষয়টা শুনেন। এইটা তো ক্লাস চৌধুরী সম্প্রতি একটা, হ্যালো, আপনার সংযোগে আবার সমস্যা দেখা যায়? না, আমি আছি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? এই যে সিলেট ঢাকা মহাসড়ক, এইটা পরিস্থিতি নিয়ে সিলেট ঢাকা মহাসড়ক আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই কিন্তু এটাকে টেন্ডার করেছিলেন, টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছিল, কিন্তু এই সরকার আসার পরে কাজটা বন্ধ করে দিয়েছে। 5ই আগস্টের পরে কোনো কাজ সব বন্ধ করে দিয়েছে, এই কারণেই কিন্তু কাজ হচ্ছে না। এবং আমাদের সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাজ বন্ধ করে দিয়েছে, এটাকে তারা ডিলে করছে। এবং আমাদের 1400 কোটি টাকা সিলেট সিটি কর্পোরেশন দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইটাও তারা বন্ধ করে দিয়েছে। সিলেটের উন্নয়নের বিষয়ে তারা, আমি বললাম তো, বিমাতা সুলভ আচরণ করছে সিলেটের বিষয়ে। বাংলাদেশে একটা মিথ আছে, সিলেট এক সদর আসনে যে জয়ী হয় সেই কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে। আপনি যদি ইলেকশনই করতে না পারেন, আপনি কি করবেন ভবিষ্যতে? কি আমার কথা বলছেন? সিলেট এক আসনে যে জয়ী হয় সিলেট সদরে, সে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে বাংলাদেশে গত 54 বছরে সবগুলো ইলেকশনে। বিষয়টা হলো, এই জন্য তো বলছি যে ইলেকশন আদৌ হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা এটা দেখার বিষয়, এখনো বলার অপেক্ষা রাখে। আমি বিশ্বাস করি আগামী সপ্তাহের ভিতরে আপনার সাথে আবার কথা হবে। এবং আমি বিশ্বাস করি এই দেশে আওয়ামী লীগকে ছাড়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না।